আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ইতাহার গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। একে আছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়, এটা ঐতেরীয় আরণ্যকে। এরপর 2 আছে কৈবর্তবিদ্যার একজন নেতা ছিলেন, এটা ভীম। এরপর 3 আছে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন, এটা 570 খ্রিস্টাব্দে। এরপর 4 বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। এরপরে 5 চোলদের রাজধানী ছিল, এটা থাঞ্জাভুরে বা তাঞ্জোরে। এরপরে 6 দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো, এটা ব্রহ্মদেয়। এরপর 7 চক্রপাণি দত্ত ছিলেন, এটা পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। এরপর 7 পাল রাজারা ছিলেন, এটা ক্ষত্রিয়। এরপর 2 দিকে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। এক আছে হিজরত বলতে কি বোঝো, এর উত্তরটি হলো হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার ঘটনাকে হিজরত বলে। এরপর 2 আছে গঙ্গাই কুণ্ড চোল উপাধি কে নিয়েছিলেন, এটা প্রথম রাজেন্দ্র চোল। এরপর 3 আছে শশাঙ্কের রাজধানীর নাম কি, শশাঙ্কের রাজধানীর নাম হলো কর্ণ সুবর্ণ। এরপর 4 আছে বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি, বৌদ্ধ ধর্মমতে নির্বাণ হলো মুক্তি। এরপর 5 আছে পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো, পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম হলো বরেন্দ্রভূমির ধীমান। এরপর 3 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো, এর উত্তরটি হলো হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরা পথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চলের নদীভিত্তিক এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময়ে পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল। এতটা লিখে দেবে। এরপরে অথবা এটা আছে গৌড়বহ কি, এর উত্তরটি হলো গৌড়বহ বা গৌড়বধ কাব্য রচনা করেন কবি বাক্পতিরাজ। তিনি কনৌজের শাসক যশবর্মা বা যশবর্মনের রাজকবি ছিলেন। 725 থেকে 730 খ্রিস্টাব্দ নাগাদ বাক্পতিরাজ প্রাকৃত ভাষায় গৌড়বহ কাব্য রচনা করেন। গৌড়বহ শব্দের অর্থ হলো গৌড়বধ। কনৌজ রাজা যশবর্মন মগধের রাজাকে পরাজিত করার কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছিল। এখানে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকে বোঝানো হয়েছে। এরপরে 2 আছে টিকা লেখো চর্যাপদ, এর উত্তরটি হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুইপাদ, সরহপাদ, কার্ণপাদ, ভূসুকপাদ প্রমুখ। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে মাৎস্যন্যায় বলতে কি বোঝো, এর উত্তরটি হলো বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসে। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে পারপার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়। এরপরে 2 আছে নালন্দা মহাবিহারের সম্পর্কে যা যেন লেখো, এর উত্তরটি হলো
বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত। চতুর্দিকে প্রাচীর বেষ্টিত নালন্দা বিশ্ববিদ্যালয় ৮টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক: নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহ এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সব জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে ১০,০০০ আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন ৮,৫০০ জন এবং শিক্ষক ছিলেন ১,৫০০ জন। পতন: ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। এরপরে ৫ আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ আছে বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো। এর উত্তরটি হলো বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যকে। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র। মহাভারতে বঙ্গ, পুণ্ড্র, শুম্ভ ও তাম্রলিপ্ত ইত্যাদিকে একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে। কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ ও শুম্ভ নাম দুটির উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজে লেখাতেও বঙ্গ রাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। সুবা মানে প্রদেশ বা রাজ্য। ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিক এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ ভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য। এই এতটাই তোমরা লিখে দেবে। এরপরে অথবা এটা হচ্ছে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এর উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে ৬০৬ খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। উপাদান: শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিরেনসাং রচিত শ্রীইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থ থেকে। এক হচ্ছে শশাঙ্কের রাজ্য বিস্তার। গৌড় রাজ্যের সিংহাসনে আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং উড়িষ্যার একাংশ জয় করেন। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ। এরপর ২ আছে স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা। শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন। এরপর ৩ আছে মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ। গৌড় রাজ্যের প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বর রাজকন্যা রাজশ্রীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয়। শশাঙ্ক ও মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিলিত হন। তাদের আক্রমণে কনৌজ রাজ নিহত হন ও তার পত্নী রাজশ্রী বন্দিনী হন। থানেশ্বর রাজ রাজ্যবর্ধন ও শশাঙ্কের হাতে নিহত হন। এরপর ৪টা আছে শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব। হর্ষবর্ধন থানেশ্বর সিংহাসনে আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্ক যুদ্ধের ফল কী হয়েছিল সে সম্পর্কে সঠিক জানা যায় না। তবে পণ্ডিতগণ মনে করেন যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হর্ষবর্ধন গৌড় দখল করতে পারেননি। গৌড়তন্ত্র: গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এটি গৌড়তন্ত্র নামে পরিচিত ছিল।
পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন, পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে দুই আছে পাল সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি আমি রায়মার্টিন সরকারকে বলে দিচ্ছি, আর তোমরা সেম একইভাবে পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইয়ের 28 নম্বর পৃষ্ঠাতে আছে, তোমরা একটু দেখে নেবে। এই যে তোমাদের এখান থেকে বললে হবে পাল ও সেন রাজারা বাংলায় প্রায় 500 বছর ধরে রাজত্ব করেছিল। পাল ও সেন রাজাদের আমলে বাংলার অর্থনীতি সম্পর্কে জানা যায় বিভিন্ন শিলালিপি এবং রামচরিত, পল্লাল চরিত প্রভৃতি গ্রন্থ থেকে। কৃষি, পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। রাজা সমস্ত জমির মালিক ছিলেন। তিনি কৃষকদের জমি দান, বিক্রয় এবং চাষের জন্য প্রদান করতে পারতেন। কৃষিজ শস্যের মধ্যে প্রধান ফসল ধান হলেও আখ, শস্যের তুলো, নারকেল, সুপারি প্রভৃতি ফসলের উৎপাদন হতো। রাজস্ব ব্যবস্থা, পাল ও সেন আমলে প্রধানত 4 ধরনের রাজস্বের কথা জানা যায়। এগুলি হলো ভাগ, ভোগ, কর ও হিরণ্য। ভাগ হিসেবে রাজা উৎপন্ন শস্যের 1/6 আদায় করতেন। শিল্প, পাল ও সেন যুগের শিল্পের মধ্যে প্রধান ছিল বাস্তব শিল্প, অলঙ্কার শিল্প, কাষ্ঠশিল্প প্রভৃতি। দেওপাড়া লিপি থেকে জানা যায় এই সময়ে শিল্পীরা শিল্পী সংঘ বা গিল্ড গড়ে তুলেছিল। সুলপানি, বারেন্দ্র শিল্পগোষ্ঠী প্রধান ছিলেন। এরপরে বাণিজ্য, আরব বণিকদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার কারণে পাল ও সেন যুগে বাংলার বাণিজ্যের অবনতি ঘটে। এই যুগে স্বর্ণমুদ্রা ছিল না। পাল যুগে রৌপ্য মুদ্রা কিছু প্রচলিত থাকলেও সেন যুগে তাও ছিল না। বিনিময় মাধ্যম ছিল কড়ি। এই সময়ে বিখ্যাত বন্দর ও নগদ ছিল তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, কর্ণসুবর্ণ প্রভৃতি। পরিশেষে বলা যায় এ যুগে অর্থনৈতিক অবক্ষয় পাল ও সেন রাজাদের পতনকে ত্বরান্বিত করেছিল।